ওয়াকাফ বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষরা আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে, এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। পাশাপাশি মুর্শিদাবাদে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত প্রোগ্রামটাকে অশান্ত করে ফ্রি গুলি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামাচাপা দিবার যে পরিকল্পনা করলো, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী, সন্ত্রাস, দাঙ্গাবাজ বলা হচ্ছে, এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই? এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলকাতায় টিএমসির পক্ষ থেকে একটা শাখা সংগঠন প্রোগ্রাম করেছিল, যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল। যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া হলো। বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছে, দেখো মোল্লাদের পাওয়ার কত, এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে? এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে, এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই? তারপরে আব্বাস সিদ্দিকী 26-এ যাবে কি না যাবে পরের বিষয়। কথা বুঝে আসছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দেবো, এই বিল কি রুকা সম্ভব আছে না নাই? কিভাবে সম্ভব আছে? কিভাবে সম্ভব আছে? আইন যখন কোন জিনিস হয়ে যায়, পাগলামি করবেন না। আমার কম পায় পাগলামি করবেন না। পাগলামি না করে খুব ভালো করে বোঝেন। আছেন চুলোতে, গরম লাগছে, লিয়ে ডাইরেক্ট এই কড়াতে লিয়ে ডাইরেক্ট চুলোতে ফেলে দেবে। এই চক্রান্ত হচ্ছে। এই কড়াই ফেলেছিল কারা? যারা পাড়ায় পাড়ায় ভয় দেখিয়েছিল না? হ্যাঁ, পাড়ায় পাড়ায় ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সব এর কোলে তুলেছিল। কথা বুঝছেন না? বোঝেন না? এখন তো বোঝা দরকার। তো সেই জায়গায় এই বিলটার প্রতিরোধ করা যাবে কিভাবে একটু সংক্ষেপে বলবো। কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর কথা হলো, একটা জিনিস যখন আইন হয়ে যায়, যখন বিলটাকে আলাদা কথা, যখন আইন হয়ে যায় তখন সর্বপ্রথম তোমার উচিত হবে আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটা। লোহাকে কাটতে গেলে যেমন লোহা লাগে, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তার জন্য আপনাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। কেন? লোকসভা থেকে, রাজ্যসভা থেকে ভারতের সব থেকে বড় জায়গা হলো সুপ্রিম কোর্ট। ওই জায়গায় আপনাকে যেতে হবে। যারা আজ মুসলিম মেকি দরদি হয়ে পুরো বাংলায় হই হই করছে, তাদেরকে বলুন আপনারা কজন সুপ্রিম কোর্টে গেছেন, বা আপনাদের যিনি মেন মাথায় বসে আছে তিনাকে যাবার জন্য কতবার বলেছেন? আমি তো এখান থেকে বলছি, রাজ্য সরকারের উচিত আমাদের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে যাওয়া দরকার। উচিত না? উচিত নয়? হ্যাঁ, বলতেই পারি। তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর হলো, যদি তোমাকে আইনের অস্ত্র বারবার ডেটের পর ডেট দেয়, দ্বিতীয় নম্বর হলো তোমাকে যে শক্তি দ্বারা ওরা আইন করেছে, কি শক্তি? রাজশক্তি। তোমাদের ঘরেও কম্পিটিশনে রাজনীতিতে নামতে হবে, রাজশক্তি তৈরি করতে হবে। যেগুলো সেকুলার দল বলে সে সমস্ত দলকে এক জায়গায় নিতে হবে। যে আসবে না তাকে বাদ দাও। সেগুলোকে এক জায়গায় নিয়ে রাজশক্তি তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার যেমন জোর দেখাচ্ছে, পুরো দেশ জুড়ে তোমাকে তাতে 5 বছর 10 বছর লাগুক, সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার তৈরি করে যেভাবে ও আইন তৈরি করেছে, ওইভাবে তোমাকে ওই বিল বাতিল করে নতুন আইন করতে হবে। এবং ওই আইনে লেখা হবে আমাদের জমির উপরে ঘর বাড়ি যে যা করেছে সবটাই ওয়াকফের দখলে চলে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কেন? তুই আজকে দাদাগিরি দিয়ে জোর করে নিলি। আমার যেদিন ক্ষমতা আসবে, আমার জিনিস আমি ফিরিয়ে নেবো, ওটা দাদাগিরি নয়, ইনসাফ হবে। কিন্তু তুই যে 10 বছর 20 বছর ভোগ করেছিলিস, তার ক্ষতিপূরণ হলো তোর 10 তলা বিল্ডিং। অ্যাকচুয়ালি হওয়ার পিছনে লক্ষ্য আমার মনে হয় বোম্বাইয়ে আদানির ঘরটাকে বাঁচাবার জন্যই প্ল্যান। কেন? এতিমখানার ওপর অত বড় ঘর,
শুনছেন তো নাকি? তো যাই হোক, তাহলে দ্বিতীয় পন্থা। 3 নম্বর পন্থা হলো কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল। কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল জানেন তো নাকি? কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা বড় শক্তি গোপন ছিল। ওই শক্তিটা কি? পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল। পাঞ্জাব সরকার বলেছিল সম্পূর্ণ সহযোগিতা, খাদ্য, থাকা, টাকা, গাড়ি ভাড়া, তেল ভাড়া সব দেবো, এবং মারা গেলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে টাকা দেবো। এই সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে তোমরা লড়ো। তাহলে আমার উচিত যেসব রাজ্যে বিজেপি ছাড়া সেকুলার যারা নিজেদের ঘরে বলে, প্রত্যেকটা কংগ্রেস হোক, বাম হোক, আর আমার রাজ্যের টিএমসি হোক, সমস্ত রাজ্যের গভর্নমেন্টকে বলতে হবে যে আমরা সম্পূর্ণ তোমাদেরকে সহযোগিতা করছি, তোমরা আগাও, খাওয়া দেবো, তেল দেবো, কি বলে গাড়ি ভাড়া দেবো, তোমরা কেউ মারা গেলে ক্ষতিপূরণও দেবো, তবে জানবেন এ বিল বাতিল করা সাকসেসফুল হবে। আমার কথা বলা কি ভুল হচ্ছে? অন্য অন্য রাজ্যে যারা মুসলমান বা আছে তাদের বলা দরকার, কিন্তু আমার রাজ্যে 35% বা 40% বা 33% 2011 সেন্সার ধরেই বলছি, যাকে ভোট দেওয়া হলো তিনি কি আমাদেরকে সাপোর্টটা করবে না? তা যদি উচিত না হয় তাহলে বাকি দিন আপনাকে আপনার মসজিদ বাঁচাতে নিজেকে তৈরি হতে হবে, আপনার মাদ্রাসাকে নিজেকে বাঁচাতে হবে, আপনার ঈদগাহকে নিজেকে বাঁচাতে হবে। আর এই বাঁচাতে গেলে পার্টনারে আসতে হবে। পার্টনার, আমাকে দাও ট্যাকেল করব না, না 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 না, তুমি আসো আমি আসি, দুজনা পার্টনারে চলো, তুমি তোমার নেবে আমি আমার নেবো, তবেই তোমরা গেনার হবে। না হয় সারা জীবন যেমন ঠকছো আগামীতে আরো ভয়ানক হবে। কিন্তু তোমরা কথা বলবে কি করে? তোমরা যেই কথা বলবে তোমাদের উপরে অনেক পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, আমির, হযরত, শায়েখ সব দেখে এসে বলবে অত মাথা মারতে হবে না, আমরা তো রয়েছি। ঠান্ডা ঘরে গিয়ে সব টাকার লেনদেন করে তোমাদেরকে বিক্রি করবে। কথা মাথায় ঢুকছে? যদি বাঁচতে চাও, শেষ কথা বলে দিলাম, কড়ায় আছো চুলোই না পড়ে যাও, একটু বুঝে বুঝে পা ফেলো। এমন না হয়ে যায় মুসলমানরা খুব জ্বালাচ্ছে, চলো সমস্ত হিন্দু ভাইয়েরা না বলে যে ওকে আনতে হবে, সমস্ত হিন্দু ভাই যদি বলে আনবো, তুমি রুখতে পারবে? এখনো কোটি কোটি হিন্দু আমাদের ভাই বিষয়ে ভালোবাসে না, বাসে না? কথা বলো। তাহলে একটু বুঝে বুঝে করতে হবে না, হবে না? এবং আমার শেষ কথা, এই আইনটা শুধু কি মুসলমানদের বিরুদ্ধে না, এই আইনটা সংবিধানেরও বিরুদ্ধে? তাহলে সংবিধান কি শুধু মুসলমানদের না ভারতীয়দের? তাহলে এই আন্দোলন বুঝাতে হবে, গ্রামে গঞ্জে হিন্দু অমুসলিম ভাইদের ঘরেও বুঝাতে হবে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা গ্রামগঞ্জে এখন আমাদের মিটিং চলছে, একদম গ্রামগঞ্জে, পাড়ায় 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 সর্ব লেভেলের মুসলিম হিন্দু সবাইকে বুঝাও। লোক তো বুঝতেই পারছে না, লোক ভাববে মুসলমানদের জায়গা লেলিয়েছে, মুসলমানরা তাই রাস্তায় নেবে দাদাগিরি দিচ্ছে। কথা বুঝাস? এটা তো ভুল মেসেজ যাচ্ছে। আরে মুসলমানদের জায়গা যেমন গেছে, মনে রাখবে এর থেকে বড় হলো সংবিধানকে কেন্দ্র সরকার হত্যা করছে, সংবিধানকে সংবিধানকে মিটিয়ে দিচ্ছে। এই অমুসলিম ভাইদের উচিত এক হতে হবে, তো সেটা বোঝাতে লাগবে না। হুট করে তুমি বলবে চলো বিশাল বড় জায়গায়, মানে অ্যাকচুয়ালি কি, খাবার যখন ইচ্ছা থাকবে না তখন প্ল্যান মাফিক পানিটা খাইয়ে পেটটা ভরিয়ে দে। দেখবেন না অনেক বিয়ে বাড়িতে যাবেন, ভালো শরবত করে, ভালো 2-3 গিলাস খাওয়া, শুনছেন না শোনেন না, 2-3 গ্লাস শরবত খাওয়ার পরে কি হবে ভাই এবারে? আর যে চালাক হয় সে এক ঢোক শুধু গলাটা ভিজিয়ে নেয়, পরে পানি খাবার অনেক টাইম আছে, এই টাইমটার পাবো না, আগে সব লিয়ায়, সব লিয়ায়। অতএব বড় প্রোগ্রামের টাইম আছে, সব জায়গায় করা দরকার ছিল, হুট করে দেখে ফেললি হলো। কথা বুঝছেন না? এটা ফাঁসা বা ষড়যন্ত্র আমার মনে হচ্ছে। এরপরেও বলছি যদি ফাঁসা বা ষড়যন্ত্র না হয় তাহলে যে কটা কথা বললাম আওয়াজ তুলুন। 3 জন এমপি কেন যায়নি? রাজ্য সরকার অনাস্থা বিল ডেকে, নিন্দা বিল ডেকে সুপ্রিম কোর্টে যান।
যতগুলো এমএলএ আছে কেস করুন। এবং ওয়াকাফকে দীর্ঘ বছর যারা ভোগ করছে, কি ওয়াকাফ ভোগ করছে না কেন? ওয়াকাফ বোঝেন? হ্যাঁ, আমার রাজ্যে 1,45,000 বিঘে ওয়াকাফ আছে। কথা বুঝে আসছে? 1,45,000 একর আমার রাজ্যে ওয়াকাফ আছে। শুনছেন তো? তাহলে এই ওয়াকাফ মধ্যে থেকে মাত্র 25-26 হাজার কম বেশি ওয়াকাফ উদ্ধার, বাকি সব নেতা মন্ত্রী তাদের আমলা চামচা সব দখল করে রেখেছে। তো এটা কি জুলুম নয়? এক কথা, এটা জুলুম নয়? তাহলে এটার বিষয় বলা দরকার আছে না? না, এটা আমি 10 বছর ধরে বলছি। এবার আমি সংক্ষেপ করছি। প্রথমেই বলেছিলাম কোন জায়গা যদি পড়ে থাকে জমি মাফিয়াদের নজর পড়বে না? পড়বে না। আপনার গাছ থেকে আম সবাই পেড়ে খাচ্ছে, আপনি কিছু বলেন নে, কেন্দ্র শখ গেছে পুরো আম গাছ সমেত নিয়ে চলে যায়, ওটা আমার করে নেবো। 77 বছর আমাদের অকাপ ঝেড়ে খাওয়া হচ্ছে, আমরা 77 বছর প্রতিবাদ করিনি বলেই আজকে কেন্দ্র সরকার এই সাহসটা দেখালো। তাহলে আমাদের দোষ আছে না? নাই? আসো, সংগঠিত হতে হবে, কেন্দ্রের কালা কানুনকে মিটাতে হবে। যদি এই কানুনকে এখান থেকে বন্ধ না করতে পারি, আগামী দিন এত ভয়ানক ভয়ানক আইন করবে যাতে আমাদের নাগরিকত্ব চলে যাবে। অতএব এই যে ধরেছো, এটাকে ছাড়লে হবে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর হলেও এ কালা কানুনকে বাতিল করাবার অঙ্গীকার নিতেই হবে। আপনারা কি আমার সাথে অঙ্গীকার করবেন? হাত তুলে বলে অঙ্গীকার করবেন? অঙ্গীকার করবেন। কিন্তু এর প্রসেসিং 3টে বলেছি। নাম্বার 1, আইনের অস্ত্র দিয়ে কাটো, সুপ্রিম কোর্টে চলো। নাম্বার 2, রাজ ক্ষমতা দিয়ে করেছে, সেকুলার দলগুলোকে এক জায়গায় নিয়ে তোমরা নিজেরা পাওয়ার তৈরি করো, করে তাদের উপর নির্ভর নয়, পার্টিশন ভাগিদারি, তাদের উপর নির্ভর করলে সে একই তো। যেমন বললো দিল্লি চল যাও, ওরম বলবে দিল্লি চল যাও, জিতার পরে বলবে দিল্লি চল যাও। না, পার্টিশন। এই যে বলেছিলাম না চেয়ারের একটা পায়া, যদি আমার কথা মানতে, ইনি যদি মুখ্যমন্ত্রী থাকতো আর একটা পায়া যদি আমাদের থাকতো মুসলমানদের, তাহলে আজকে বলতে পারতাম না যান নাই পায়া খুলে নেবো, সরকার পড়ে যাবে। এই বুঝছেন না, বোঝেন না? এমনি বলিনি আমি। কত মুসলমান আমার মা তুলে বাপ তুলে গাল দিয়েছে, কতজন আমাকে দালাল বলেছে। আল্লাহর কাছে আমি বিচার দিয়েছি, তার বিচার কিভাবে হবে তিনি ভালো জানে। তবে আগামী দিন দেখতে হবে, দেখতে হবে। মনে রাখবে, আমার নবী, আমার হাসতে আমার নবী পাক বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আমার উম্মত লিডার অনেক বেরোবে, তোরা যদি বাঁচতে চাস কুরাইশের নেতৃত্ব মানবি। নবী এমনি বলে যায়নি, নবী এমনি বলে যায়নি। কেন? কুরাইশ তাদের নেতৃত্ব মানবি, তারা আমার খানদানের ছেলে হবে। কিন্তু আজকে সেই কুরাইশ বংশের ছেলে যখন বলেছিলাম, কত গালিগালাজ। আরে বাবা, ইনাকে 200 জায়গায় ভোট দিচ্ছ, দাও। আরে নিজের তো কমসে কম 90-80টা রাখো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? কিন্তু না, 500 টাকা 1000 টাকা, 500 টাকা 1000 টাকা লাও, এবার ঠেলা সামলাও। কয়েক লক্ষ কোটি মিলিয়ন কোটি টাকার সম্পদ ঝেড়ে নিল। অতএব আইনকে বাতিল করাবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু পরিকল্পিতভাবে। প্ল্যান নকশা ব্লুপ্রিন্ট না করে করলে কি হবে শোনো। আমার তো ভয় হচ্ছে হঠাৎ করে বলবে পশ্চিম বাংলা রাষ্ট্রপতি শাসন হচ্ছে। অনেকে আবার কমেন্ট করে, আরে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, রাষ্ট্রপতি হবে তো কি হয়েছে। যে কমেন্টটা করছে দেখা যাবে বেঈমান, হয়তো 5 ওয়াক্ত নামাজই পড়ে না। আল্লাহ বলেছে ইচ্ছা করে আগুনে হাত দিসনি, ও বুদ্ধি দিচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি। এখানে আল্লাহর ভয় আর রাষ্ট্রপতি শাসনের সাথে কি হলো? আরে পরিকল্পিতটা কি হবে দেখো। রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে তখন কি হবে বুঝতে পারছো না? সব যেখানেই সুইচ টেপো যাবে ওদের, যেখানে সুইচ টেপো যাবে ওদের। তখন দেখবে যেটাই করার ভয় ছিল সেটাই হয়ে গেছে। কি হবে বারে? রুখবে কি করে? সময় থাকতে থাকতে বুঝতে হয়। কষ্ট দিচ্ছি কি জানি না। আমি সংক্ষেপ করার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। একদল লোক বন্ধু মিলে ফিস্টি করতে গেছে, পিকনিক। পাত্রে পানি দিয়েছে, চুলো ধরিয়েছে, পানিটা গরম করছে, তেজপাতা লবঙ্গটার মধ্যে গরম করে না, বাকি আদা রসুন টসুন সব কাটছে, রান্না হবে। আর এই যে পানিটা বসিয়ে চুলোর ওপরে ও সাইডে কাজ করছে, এমন সময় একটা ব্যাঙ, শুনছেন তো ভাই,
লাপাতে লাপাতে এসেই পানিতে পড়ে গেছে। পানিটা কলের পানি, তো ফ্রেশ পানি, ঠান্ডা, ব্যাগের খুব ভালো লাগছে, ঠান্ডা পানি, খুব সাঁতার কাটছে, কিন্তু আছে কোথায় ভাই? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তো গরম হয় না, কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু আস্তে আস্তে হাঁড়ি গরম হচ্ছে, পানি গরম হচ্ছে। ব্যাং ভাবছে পানিটা হালকা গরম লাগছে, ও ভাবছে আমি একটু ছুটোছুটি করছি তো তাই মনে একটু গরম হচ্ছে, তো যাক আমার গায়ে তো অসুবিধা হচ্ছে না। আবার একটু গরম বেড়েছে, ও ভাবছে আরে গরম হয় হোক গে যাক, ফ্রেশ পানি তো ঠিক আছে তো। তারপরে আর একটু গরম হয়েছে, তখন কিন্তু একটু গায়ে যেন বড় কষ্ট লাগছে। তারপরেই ভাবতে ভাবতে আর একটু গরম হয়ে গেছে, তখনও বুঝতে পেরে গেছে ওরে সর্বনাশ, এ পানি তো আমার নয়, এ পানি তো আমার নয়, এখান থেকে বেরোতে হবে। লাফাতে চাইছে, বেরোতে পারছে না, লাফাতে চাইছে, বেরোতে পারছে না, লাফাতে চাইছে, বেরোতে পারছে না। পুরো রোস্ট হয়ে গেল, একদম সেদ্ধ হয়ে গেল। ভাই কেন ব্যাংকটা মারা গেল বলুন? ওর ওর কি বলে চিন্তাটা, মানে ওর ডিসাইড করারটা দেরি হয়ে গেছে। যখনই হালকা গরম হয়েছিল তখনই ওর লাভ মারা দরকার ছিল, যেটা আমার নয়। বুঝতে পারছেন তো? কিন্তু অনেক মানুষ দেখবেন গরমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কেন? শরীর এনার্জি গরম কাটিয়ে লাই, হালকা হালকা গরমে ব্যাঙের এনার্জি পাওয়ারটাকে কমিয়ে নিয়েছে পানি, এখন লাভ মারতে চাইছে আর পাচ্ছে না। তোমাদের ঘরে বলে যায়, তোমরা খুব মনে করছো হালকা হালকা হচ্ছে, উত্তরপ্রদেশের মতো তো হয়নি, হালকা হালকা হচ্ছে উত্তরপ্রদেশের মতো হয়নি, হালকা হালকা আগে ছিল না এখন হচ্ছে তো, হালকা হালকা আগে ছিল না এখন হচ্ছে তো। একটা সময় দেখবে তোমরা লাভ মারতে চাইবে যে আরে এ তো আমাদের নয়, এ তো আমাদের নয়, লাভ মারতে চাইবে, কিন্তু মারার আর উপায় মাথায় ঢুকছে? সময় থাকতে থাকতে লাভ মারো, থাকতে থাকতে লাভ মারো। মনে রাখবে কালকে শুনানি আছে সুপ্রিম কোর্টে, 16 তারিখ। দোয়া করি আল্লাহ পাক যেন হিফাজত করেন, বলুন আমিন। আল্লাহ যেন এদের সৎ উদাই দেয়, সৎ বুদ্ধি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু হুজুরকে সালাম দিয়ে নি। ইয়া নবী, থাক, এটা নেবি দাও, নেবি দাও, ওটা নেবে। বাপজান আমার কষ্ট পেলেন নাকি? হায় আমার যুবকরা, বোঝার হলে বুঝবে। এই জলসাতে এইসব প্রশ্ন করবে না, মাইকে বলছি, জলসাতে এইসব প্রশ্ন করবে না, এগুলো পার্সোনাল জানতে হয়। তো যাক, তারপরে ওরা জানতে চেয়েছিল, একটু বলে দিলাম। অসুবিধা হলো নাকি? না, অসুবিধার কিচ্ছু নেই তো। এবারে আমি আবার বললাম, আমার যাওয়া না যাওয়া পরের বিষয়, এতটুকু বলতে পারছি, যদি হক কথা বলার লোক থাকে, হক পক্ষে আলোচনা হয়, সেখানে যাওয়া দরকার। কিন্তু একজনের দালালি আর একজনের বিরোধী, শুধু নিজের পেট পুঁজি করার জন্য, ধর্মের জন্য নয়, সেখানে যাওয়া মনে হয় আমাদের জন্য উচিত নয়। তা সেটা আগামী দিনেই বললাম, দেখা যাক কালকের বিষয়ে কে কি মুখ খোলে, দিল্লি যাওয়ার বিষয়ে কে কি মুখ খোলে, দেখা যাক সুপ্রিম কোর্টে যাবার জন্য কেউ কিছু আবদার করে কিনা। কি গো, কথা বলা ভুল হচ্ছে নাকি? দরকার আছে না নাই? বন্ধুকে যে বিপদে পাশে দাঁড়ায়, তাই তো নাকি? আর বিপদে যদি পাশে না পাওয়া যায়, সে বন্ধুকে চিনে রাখা দরকার, সময় মতো বন্ধুকে টান মেরে ফেলে দেওয়া দরকার, ঠিক না বে ঠিক? যা, আমাদের ছেলেরা বড় হয়েছে, আজ জমি ভাগে দেবো না, আমার এলাকা আমার জমি আমি আর হাতেই রাখবো, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, তুই তোরটা সামলা, আমি আমারটা সামলাই, মিটে যাবে কথা। তারপরে পার্টনারে যদি আসিস আলাদা কথা, আমি সিয়ারে থাকবো। সিয়ার পর্যন্ত নাকি? হ্যাঁ, ডাক্তার বাবা সাহেব আম্বেদকরও বলেছে সংখ্যা অনুপাতে ভাগিদারি। আমার দেশের সিস্টেমটা কি সংখ্যা অনুপাতে ভাগিদারি। যদি কেউ 10% হয়, 100 চাকরির মধ্যে 10টা ছেলে তাদের পাবে। কারো ছেলে যদি 50টা হয়, 100 চাকরির মধ্যে 50টা তাদের জনবহুল পাবে। কারো যদি 5% হয়, 100টা চাকরিতে 5টা পাবে। 2011 সেন্সারে আমরা 33%। তাহলে সংখ্যা অনুপাতে 100 চাকরি থাকলে 30টা 33টা আমার ছেলেদের দরকার তো নাকি? আমার ছেলেরা চাকরি করে তো,
এই তোমরা চাকরি করো, লক্ষ লক্ষ চাকরি, আমার ছেলেদের নেই। আর আমার ছেলেদেরকে বললে বলে, আরে চাকরি করে কি হবে, আমরা সপ্তাহে যা ইনকাম করি জানেন। যখন লকডাউন হয়েছিল সপ্তাহের ইনকামটা কোথায় গেছিল, কিন্তু চাকরিজীবীর মাইনে কিন্তু আসছিল। তাহলে চাকরির গুরুত্ব আছে না নাই? তা 5টা ছেলে, তা 2টো ছেলে যদি চাকরি করে, কি একটা করে, বাকিগুলো অন্য কাজ করুক না, লকডাউন যখন হবে একটা সবাইকে চালাবে। কিন্তু মাথা মুটাকে বোঝানো সম্ভব নয়। শুধু এরপরও হয়তো কতজন সমালোচনা করবে, আছেন না না? কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার নবীর সমালোচনা আব্দুল্লাহ ইবনে উবাই করেছে। আজকে উবাইয়ের উত্তরসূরিরা নবীর গোলামের সমালোচনা করবে, এটা স্বাভাবিক। এ নিয়ে চিন্তা করে লাভ নাই। আসুন একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। अर्श पर हक ने पुकारा, सजबे गोंबर हक हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब। या नबी मदीना होते सब কিছুই পারেন দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাদ দুজা বিজামালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা বাপজান আমার, সংক্ষেপ করছি, কিছু কথা বললাম, কেউ কষ্ট পেলেন? আমি জানতে চাই, একটা মুফতি যদি ফতোয়া দেয় ভুল, সারা পৃথিবীর আম মানুষ যদি তার বিরুদ্ধে লাগে, কিছু হবে? জোরে বলে, সবাই কি বলবে, তুই কি বুঝিস শরিয়াতের, মুফতি বলেছে না, ঠিক না বেটি? তাহলে আর একটা যদি মুফতি বলে ও ভুল বলেছে, তাহলে গুরুত্ব হবে, ঠিক না বেটি? হ্যাঁ। তা রাজশক্তি যখন আইন করেছে, আমরা সবাই নাপছি, ঠিক আছে, কিন্তু এই নাবাটাকে শুধু মুসলমান 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 করে কিন্তু আর এক শ্রেণী আমার হিন্দু ভাইদের মধ্যে একটা আমাদের মধ্যে ডিবেট তৈরি করছে। এটাকে মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ। তাহলে এই জায়গায় যদি অন্য রাজশক্তি নাবে, তাহলে জিনিসটা গুরুত্ব হবে না? হবে না? কেন রাজশক্তির মোকাবেলায় রাজশক্তি না হলে ভালো না? হলো না? তাই তো ভাই, এত দল নামলো, জোর করে বাস থেকে ধর্মীয় পতাকা খুললো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার মুখ ঘুরিয়ে হ্যালো, ফোনের কিচ্ছু ফোন নেই, হ্যালো বলছে। কথা শুনছেন না শোনেন নে?
কেন যা হচ্ছে ভালো কাজ হচ্ছে, যত অশান্তি হবে চাকরিজীবীরা যে ঠকেছে ওটা ভুলে যাবে। শুন 25,000 চাকরি চলে গেছে জানেন না, 26,000, ওটা চাওয়া পড়ে যাবে। এ মোল্লাদের ইস্যুটা ইস্যু নাকি? এ দুদিন পরে আবার এদের মাথাগুলোকে সব মোটা অঙ্কের টাকা দেবো, চলে আয়, পার্সোনাল কথা আছে, ডেকে নিয়ে যে বলবো ওটা এক কাজ কর, 3,000-এর জায়গায় আমি 5,000 করে দেবো, ওখানে আমাকে একটু দেখ, ব্যাস সব সাইজ। ও অকাব কুতা, মসজিদ কুতা, মাদ্রাসা কুতা, সব দেখবেন আন্দোলন ঘরের ভেতরে ঢুকে বসে আছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, কেস করা দরকার তো প্রত্যেকটা ইমামকে, যারা ভাড়া নেয়, দরকার আছে না? না এই দরকার আছে না? না এবার ইমামরা আমার পিছনে লাগবে, সারা দুনিয়া লাগুক, ঠান্ডা মাথায় চিন্তা করে একবার দেখো, আমি তোমাকেও বাঁচাতে চাইছি না, আগামী দিন ঢুকে মসজিদের মধ্যে পুড়িয়ে মারবে। শুনছেন না শোনেন নে? যা ভুল হয়েছে হয়েছে, শুধরে যান, ফিরে আসেন, মিটে যাবে। তাহলে কি গো? তাহলে রাজশক্তি যখন আইন করে, রাজশক্তিকে নামতে হবে, ঠিক না বেঠিক গো? তাই গতকালকে যখন নওশাদ নামলো, তাই মাথাটা গরম হলো, আরে এর হাতে তো রাজশক্তি আছে, দেখলেন না? তাই মারলো, তাও নিরীহ লোকগুলো, না হাতে অস্ত্র না লাঠি, কি মারা মারলো, দেখেছেন তো? হ্যাঁ, আরে কেন মারছি রে, কি হয়েছে? না এগুলো তো দুদেল গাই মুসলমান নয়, এ তো আমার নয়, মার। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। তারপরও যা গেছে হাফ, আর হাফ আটকে গেছে, হাফেতেই যা করেছে, আমার মনে হয় না যে পশ্চিমবাংলার কলকাতায় ওই মিছিল কেউ দ্বিতীয়বার করতে পারবে, আমার মনে হচ্ছে না পারবে। কথা বুঝে আসছে? আমি তো দেখি অবাক, আর আমি ভাবছি ও ট্যাকেল করলো কি করে। যখনই ও ট্যাকেল করতে পেরেছে, আমার